আপনারা দেখছেন আরজি চ্যানেল। এরপর দেখবেন চট্টগ্রাম প্রতিদিন। Rainbow Paints, the color of joy. দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে চট্টগ্রাম প্রতিদিনে। আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। আগামীকাল সকাল 9টা থেকে হামরোগের জরুরি টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রথমে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, যশোর সহ 18 জেলার 30টি উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে। আর 6 থেকে 59 মাস পর্যন্ত বয়সী শিশুদের প্রথম দফায় টিকা দেয়া হবে, এমনটাও জানান মন্ত্রী। বলেন, যারা ইতিমধ্যে হাম আক্রান্ত অথবা জ্বরে আক্রান্ত তাদের ভিটামিন এ দেয়া হবে, তবে যাদের টিকা দেয়া হবে তাদের ভিটামিন এ দেয়া হবে না। আঠারোটা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে, সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবেন। এদিকে চট্টগ্রামে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো 16 শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে পরীক্ষায় 4 জনের হাম শনাক্ত করা হয়েছে। আর এই নিয়ে এখন পর্যন্ত মোট 11 জনের হাম এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। অন্যদিকে গতকাল 32 জন শিশুর পরীক্ষার নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন জানায়, চট্টগ্রামেও কাল থেকে শুরু হবে বুস্টার ডোজ। প্রথম ধাপে 1,10,000 শিশু পাবে এই টিকা। এখন স্যালাইন লাগবে, তো তার জন্য কালকে ওরা বলছে যে কি 500 টাকা ইয়ে করতো, আর সবগুলো সরকারি ভাবে ইয়ে করবো। এখন আজকে আমার হাতে টাকা নেই, ওরা আমার বাচ্চাটা চাইতেছে না কেউ। আমাদের যে মজুদ আছে সেটা দিয়ে আমরা 1 সপ্তাহ চালাতে পারবো। এরপর আমরা আমাদের আগামী শনিবার রোববারের মধ্যে আমাদের নতুন ভ্যাকসিন আসবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। প্রতিটি এই স্থায়ী কেন্দ্র ছাড়াও আমাদের সিভিল অফিসে আমরা টিকা দিয়ে থাকি এবং প্রতিটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা হাসপাতাল টিকা দিয়ে থাকে। চট্টগ্রামে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো 16 শিশুকে ভর্তি করানো হয়েছে। আর দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে কাল থেকে চট্টগ্রামেও দেওয়া হবে হামের টিকা। আর এই নিয়ে আরো খবর আপনাদেরকে জানাতে যাই দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যোগ দেবেন। জয়, একটু জানাবেন চট্টগ্রামের হাসপাতালগুলো ঘুরে সবশেষ কি তথ্য দিতে পারেন, আর শিশুদের যে খবর আমরা দিলাম এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য যোগ করতে চান কিনা? ধন্যবাদ কলি আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলে আছি। দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে শিশু আক্রান্ত, যে হামে আক্রান্ত শিশুতে কিন্তু টাসা রয়েছে। একটি শয্যার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 জন করে 2 জন করে রাখা হচ্ছে, যেহেতু শয্যার সংখ্যা কিন্তু অনেক কম, ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ শিশু এখানে ভর্তি রয়েছে। এখানে শুধু হাম রোগী না, এখানে নিউমোনিয়া থেকে শুরু করে অন্যান্য ঠান্ডাজনিত রোগ আক্রান্ত যারা আছে তারাও কিন্তু ভর্তি রয়েছে। তবে হাম রোগীদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে একটা ওয়ার্ড কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানে রাখা হয়েছে যারা হামে আক্রান্ত রোগী, দেখতে পাচ্ছেন যারা হামে উপসর্গ নিয়ে এখানে এসেছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সেই টিকা দেওয়ার জন্য তাদের যে কেন্দ্রগুলো রাখা হয়েছে সেই কেন্দ্রগুলো একেবারে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রথম ধাপে 1 লাখের বেশি শিশু টিকা আওতায় আসবে বলে তারা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত টিকার কোনো সংকট নেই, তাদের চাহিদা অনুসারে তারা টিকা পাবে এমন আশা তারা করছেন। তো আমরা এতক্ষণ ধরে একটু দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম মেডিকেলে যারা
এখানে শিশুরা আছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত যারা রয়েছে তাদেরকে কিন্তু চিকিৎসা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে কলির কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কক্সবাজারে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে, আর এই পর্যন্ত আক্রান্ত হয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে, যা উদ্বেগ তৈরি করেছে। জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে জ্বর এবং ফুসকুড়ি নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন। আর এই বিষয়ে কক্সবাজার থেকে আরো খবর জানিয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। সারা দেশের মতো কক্সবাজারেও বৃদ্ধি পেয়েছে হামের রোগীর সংখ্যা, জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে হামের প্রাদুর্ভাব। এখানে ইতিমধ্যে 4 শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। এরপর থেকে পুরো কক্সবাজারে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়ছে। যাদের বাসায় শিশু রয়েছে তাদের বাসায় এক প্রকার উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে প্রায় শতাধিক হামে আক্রান্ত শিশুর চিকিৎসা এখানে হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের পাশাপাশি এখানে বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিকও চলছে হামের চিকিৎসা। কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় 4 শিশুর মৃত্যুর পর একেবারে জেলা জুড়ে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখানে স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গাদের যে বিশাল বহর, প্রায় 12 লাখ রোহিঙ্গাদের জনবসতি থেকেও হাম ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকদের একটি পক্ষ দাবি করছে অনেকেই আসলে হাম আক্রান্ত হয়েছে বলে এমন গুজব ছড়িয়ে পড়ে শিশুদের কিছু হলেই হামের যে ওয়ার্ড আছে সেখানে তড়িঘড়ি করে নিয়ে আসছে, যার ফলে হাসপাতালেও এক প্রকার চাপ তৈরি হয়েছে। তবে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি হামের ওয়ার্ড খুলেছে এবং সেখানে একটি আইসোলেশন সেন্টার চালু করেছে। সব মিলিয়ে কক্সবাজারে হামের যে পরিস্থিতি, এখানে এখন পর্যন্ত সিভিল সার্জন জানিয়েছেন এখানে প্রায় শতাধিক হামের রোগী কক্সবাজারে চিকিৎসা নিয়েছেন এবং এটি আসলে মানুষ সচেতন হলে এই রোগ থেকে বাঁচা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল কক্সবাজার থেকে হামের সবশেষ খবরাখবর। এত আনন্দ কিসের? দেখেন না, সুইচ অন তো টাঙ্কি ফুল, অফুরন্ত পানি, আবার বিদ্যুৎ বিলও কম। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমি ব্যবহার করি, তাই আমি জানি আরএফএল পাম্পই বেস্ট। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সহকর্মী তৌহিদুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তৌহিদ, একটু জানাবেন বিক্ষোভ থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কলি, আপনাকে ধন্যবাদ। এত সময় কিন্তু সেই বিক্ষোভপূর্বক সমাবেশ হয়েছে। সমাবেশে কিন্তু বক্তারা বলছেন যে সরকার অনতিবিলম্বে যাতে গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে এবং সংবিধান সংশোধন নয় বরং যাতে সংস্কার করে, তারা এই কথাটি বলছে। তারা বলছেন যে দেশ পরিচালনায় 72-এর সংবিধান কিংবা আওয়ামী লীগের সংবিধান নয়, জনগণের সংবিধান সংস্কার করে বানাতে হবে, তাছাড়া তারা দেশ পরিচালনা করতে দেবেন না। এছাড়া তারা বলছেন সরকার যদি এটা খুব দ্রুতই সংসদে মেনে না নেয় তাহলে তারা রাজপথে আরও কঠোর আন্দোলনে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি হিসেবে যে আজকে তারা এই যে বিক্ষোভ সমাবেশ করেছে, সেই সমাবেশ থেকে কিন্তু এখানে 11 দলের নেতাকর্মীরা যুক্ত ছিল। এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, লেবার পার্টি সহ মোট 11টি দলের নেতাকর্মীরা এখানে বক্তব্য রাখছে। সবাই মোটামুটি একটি কথাই জোর দিয়েছেন যে সরকার যদি তাদের এই জনগণের জনরায় অর্থাৎ গণভোটের রায় যদি তারা মেনে না নেয় তাহলে সরকারকে তারা ফ্যাসিবাদের সূচনা বলে আখ্যা দিচ্ছেন। তারা বলছেন যদি জনগণের রায় উপেক্ষা করা হয় তাহলে আওয়ামী কায়দায় সরকার ফ্যাসিবাদের দিকে আবার হাঁটছে, কিন্তু তারা এটি মেনে নেবেন না। তারা সরকারকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলছেন যাতে সরকার যদি এটি মেনে নেয় তাহলে সরকারকে তারা রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করবেন, আর যদি এই জনরায়কে তারা উপেক্ষা করেন তাহলে কিন্তু তারা সরকারের বিরুদ্ধে যত প্রকার কঠোর আন্দোলন সংগ্রাম করা লাগে সেটি তারা রাজপথে করবেন। এবং এটিও বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ থেকে উঠে যাবেন না, এমনটি কিন্তু এই আন্দোলন থেকে বলেছেন। তো কলি, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে তৌহিদ।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, তারেক রহমান সব শ্রেণী পেশার মানুষের জন্য সমান দৃষ্টিতে কাজ করছেন। দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় নলচিরাঘাট এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন তিনি। আর এই সময় তিনি ফেরিঘাট এবং নদী পথের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন, একই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। এছাড়া দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ এবং সহজ করতে মন্ত্রণালয়ের উদ্যোগে নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সব এলাকার, সব মতের, সব পক্ষের, সব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সমান দৃষ্টি, সেটিকে মাথায় রেখে তার সেই যে দৃষ্টিভঙ্গি সেটিকে মাথায় রেখেই কিন্তু আপনার এখানে আসা এবং যে জিনিসগুলো আমরা চোখে দেখেছি প্রত্যেকটি জিনিসের সমাধান করার চেষ্টা করব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চট্টগ্রাম প্রতিদিনে সময় হচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন, অন্যান্য খবর নিয়ে ফিরছি। আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন। স্বনির্ভর দেশ গঠনে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে, যে কোনো ষড়যন্ত্র রোধে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠে আমাদের এই অত্র অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, উৎপাদন উন্নয়নের ব্যবস্থা হবে, আমরা এলাকার মানুষ স্বাবলম্বী হব, লক্ষ্মীপুরটা স্বনির্ভর হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে ডিজেল, গ্যাস সিলিন্ডার এবং পাচারকারী সহ একটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এ সময় আটক করা হয়েছে 12 জন পাচারকারীকে। কোস্টগার্ড জানায়, সকাল 6টায় চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙ্গর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা শাখা, এ সময় তারা একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 6,24,000 টাকা মূল্যের 6,000 লিটার ডিজেল জব্দ করেছে। এছাড়াও জব্দ করা হয় 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ 15,896 টাকা এবং পাচার কাজে ব্যবহৃত বোটটি। এ সময় বোট থেকে 4 জন বাঙালি এবং 8 জন রোহিঙ্গা সহ মোট 12 পাচারকারীকে আটক করা হয়। কোন শিক্ষা প্রতিষ্ঠানের বাথরুমেও যদি নকল পাওয়া যায়, তবে কেন্দ্র সচিব, প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। খুব বেশি সচেতন থাকেন, সেইখানে দেখা যায় যে কোচিং সেন্টারে বেশি ইন্টারাকশন নাকি, সেই জন্য কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। কিভাবে করব? আমি সার্কুলার দেব না, আইন করে বন্ধ করব না, অটোমেটিক্যালি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী সন্দীপের SM তারেক আলীর মরদেহ 1 মাস পর দেশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার চট্টগ্রামের পাহাড়তলীতে জানাজা শেষে দাফন করা হয়। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত থাকছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বলি বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা সন্দীপের তারেক আলী। দীর্ঘ 1 মাস পর তার মরদেহ পেল পরিবার।
চট্টগ্রামের হালিশহরের বাসায় আঙ্গিনায় অ্যাম্বুলেন্স, কপিনে সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহ। জানাজা ও দাপনের আগে একটুখানি দেখার সুযোগ পান স্ত্রী, একমাত্র মেয়ে ও স্বজনরা। এস এম তারেকের মরদেহ তার পরিবারের কাছে আসাতে আল্লাহ শুকরিয়া আদায় করছি, কারণ অনেকেই ইন্তেকাল করেন লাশটা ফেরত না পাওয়ার কারণে সারা জীবনে আফসোস থাকে। বাংলাদেশ সরকার যেন বাহরাইন সরকারকেই আমাদের এই পরিবারটার দিকে যেন মানে স্বাচ্ছন্দ্যবাদ চলতে পারে সে ধরনের একটা ব্যবস্থা করে দেওয়া। আমার মনে হচ্ছে আমার বাবা এখন আছে, হয়তো বিজি, কল দিবে, কল দিচ্ছি, মনে হচ্ছে না বাবা। গত 1 মার্চ রাতে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তারেক। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছে বেলা 11:30টায় জানাজা শেষে হালিশহরের ঈদগাহ বউবাজার এলাকায় দাফন করা হয়। এই সময় চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান সহ উপস্থিত ছিলেন অনেকে। আমার চট্টগ্রাম 10 আসনের এমপি হয়ে আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমাদের যা যা করা দরকার সংগঠন হিসেবে এবং ব্যক্তি হিসেবে আমরা তাদের পাশে থাকবো। এস এম তারেক 2009 সালে বাহরাইনে যান। সেখানে আরসি ড্রাই ডক নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। কক্সবাজার সদরের খরুলিয়ায় একটি দ্রুতগামী ডাম্পার চাপায় ঘটনাস্থলে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুপুর 1:30টার দিকে খরুলিয়ার উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলে আরোহী সানিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেও ঘাতক ডাম্পারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে গত 3 দিনে কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। দর্শক, এই ছিল চট্টগ্রাম নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের আপডেট। সঙ্গে ছিলেন যারা এতক্ষণ, ধন্যবাদ সবাইকে।